अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। স্বাধীনতার পর থেকে যে ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে জেনে আসছিল বাংলাদেশের মানুষ, সেই ভারতই অবশেষে পিঠে ছুরি মারল। তাদের দেশে ঠাঁই দিল বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধসহ বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত সহস্রাধিক ব্যক্তিকে। এর মধ্যে সবশেষ জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ওসমান হাদির হত্যাকারীরাও ভারতের আশ্রয়ে আছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। সব মিলিয়ে বেশ টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশ সম্পর্কে। ভারতে থাকা বাংলাদেশের হাইকমিশনগুলো হামলার শিকার হচ্ছে উগ্রবাদী হিন্দু সংগঠনের মাধ্যমে। ঠিক এমনই সময় বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এক নেতা বলেছেন, ভারত যদি বাংলাদেশের দিকে কুনজর দেয় তাহলে पाकिस्तान भारते मिसाइल हमला चलावे। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। पाकिस्तानी अवाम, पाकिस्तान और पाकिस्तानी अफवाज आपके साथ खड़े हैं। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। এমনই খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। মঙ্গলবার 23 ডিসেম্বর এক ভিডিও বার্তায় কামরান সাইদ উসমানী নামের ওই যুব নেতা বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয় তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্রগুলো খুব বেশি দূরে নয়। উসমানী আরও বলেন, বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেবে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তিনি এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। উসমানী বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। তবে উসমানীর এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও এখনও পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও এই বিষয়টি নিয়ে এখনও চুপ রয়েছে। বিশ্লেষকদের মতে এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে, কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলেও মন্তব্য বিশ্লেষকদের। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। पाकिस्तानी अवाम, সরকারের পক্ষ থেকেও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এছাড়া তারেক রহমানের জন্য দলের পক্ষ থেকেও নিরাপত্তা নেওয়া হবে। দলের যে স্পেশাল ফোর্সও কিন্তু রাখা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সিএসএফ যেটি চেয়ারপারসনের স্পেশাল ফোর্স সেটিও কিন্তু কাজ করছে এখানে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে, 25 ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তারেক রহমানের যে দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে। সিকিউরিটি ফোর্স রয়েছে, সিএসএফ সেই ফোর্সও কিন্তু এখানে কাজ করছে যাতে নিরাপত্তায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে। এছাড়াও আপনাদের যদি জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরেই কিন্তু তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা দিয়েছিল। সেই উচ্ছ্বাস এবং উদ্দীপনার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই চারপাশে নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তার যাতে আশঙ্কা না থাকে সেটিও কিন্তু নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও আপনাদের যদি জানিয়ে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে কোনো ধরনের নিরাপত্তার কোনো ঘাটতি কিন্তু এখন পর্যন্ত নেই। এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন যে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু ছুটে আসছেন এই মঞ্চটির চারপাশে এবং এখানে এসে তারা কিন্তু বিভিন্ন দলীয় স্লোগান দিয়ে কিন্তু মুখরিত করে রেখেছে চারপাশ। তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে চেয়ারম্যান তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সুরক্ষার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তিনিও জানিয়েছিলেন যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে এবং দেশে ফেরার পর তারেক রহমান যাতায়াতের সময় পাবেন পুলিশি পাহারা সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও তার বাসভবন এবং অফিসের থাকবে নিরাপত্তা এবং উর্দিধারীদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। আমরা জানতে পেরেছি যে তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং এছাড়া নিরাপত্তায় মাঠে থাকবেন ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমের সদস্যরাও। ডিএমপি সূত্র বলছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগর জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে যে বড় ধরনের জনসমাগম হচ্ছে তা শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান। বাসে রওনা দিচ্ছে 50,000 বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী 2 আসনে বিএনপি প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নেতাকর্মীদের একটি বহর রাতেই রওনা দিয়েছে। এদিকে খুলনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাস, ট্রেন ও মাইক্রোবাসে রাত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় 17 বছর পর প্রিয় নেতা তারেক রহমানকে সরাসরি দেখা ও তার কণ্ঠে গুরুত্বপূর্ণ নির্দেশনা শুনতে বিএনপি নেতাকর্মীরা আবেগ আপ্লুত উচ্ছ্বসিত। শীতকে উপেক্ষা করে তাই বাস, ট্রেন, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসে করে বা ব্যক্তিগত গাড়িতেও নেতাকর্মীরা যাত্রা শুরু করে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলে 300 ফিট সড়ক এলাকায় গণসংবর্ধনার আয়োজনে অংশ নিতে অন্যান্য জেলাগুলোতেও এখন ঢাকামুখী যাত্রা চলছে। নিরাপত্তার বিষয়টি দেশকে গড়ে তুলতে হবে। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে তারেক রহমান ফিরছেন, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় সেই ফ্লাইটের 2 জন কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই বিমানবন্দর থেকেই তার গাড়িবহর ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। 300 ফিটের যে এলাকায় তাকে অভ্যর্থনা দেয়া হবে, সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অভ্যর্থনা শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন গুলশান অ্যাভিনিউয়ে প্রস্তুতকৃত তার বাসভবনে। পুরো পথ জুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে 25 ডিসেম্বর তারেক রহমানের যাতায়াতের রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ এসকর্ট সহ একাধিক চেকপোস্ট থাকবে। গুলশান, বনানী ও বাড়িধারা এলাকায় অন্তত 9টি চেকপোস্ট ইতোমধ্যে চালু আছে। আগমনের আগে চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তার সার্বিক নিরাপত্তার বিষয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপির শীর্ষ নেতার আগমনে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া প্রধান। জানান, পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে নিরাপত্তা নিয়ে কাজ করছে। জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক জনসমাগম হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না, তারপরে সম্ভাব্য সবকিছু বিবেচনা করে আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজিয়েছে। সম্ভাব্য যে রুটগুলো রয়েছে সেগুলোর বাইরে যে জনসমাগম স্থল, সেখানে সব দিক বিবেচনা করে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা হাতে নিয়েছি। পরিকল্পনা রয়েছে এবং সেগুলো নির্বিঘ্ন করার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন। বাংলাদেশে গত বছরের জুলাই আন্দোলন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। পাল্টে গেছে দীর্ঘদিনের বন্ধুত্বের হিসাবও। আঞ্চলিক রাজনীতির দাবার ছকে নতুন করে চাল পড়তে শুরু করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বর্তমানে বাংলাদেশে যেমন তীব্র ভারত বিরোধিতা বেড়েছে, তেমনি ভারতে বেড়েছে বাংলাদেশ বিরোধী মনোভাব। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনাও দুই দেশের সম্পর্কে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তীরের আলোর মতো স্পষ্ট, স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে।
বাংলাদেশে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেই চলেছে ভারত। সেই উদ্বেগের বাস্তব প্রতিফলন হিসেবে এবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন। গত 21 ডিসেম্বর বিজেপির লিগ্যাল সেলের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়মিতভাবে দিল্লিতে পাঠানো হচ্ছে। তিনি জানান যে ব্যাটালিয়নটি 71-এর যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, সেই ইউনিটটি বর্তমানে ত্রিপুরায় অবস্থান করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনগুলো, বিশেষ করে 20তম মাউন্টেন ডিভিশন এবং 8ম, 6ষ্ঠ ও 4র্থ মাউন্টেন ডিভিশনের বিভিন্ন ইউনিট তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসের সঙ্গে যুক্ত একটি ব্যাটালিয়নের পুনরায় মোতায়েন করেছে ভারত। মানিক সাহা তার বক্তব্যে আধুনিক যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তে সরাসরি সেনা উপস্থিতি সবসময় প্রয়োজন হয় না। অপারেশন সিন্দুরের উদাহরণ টেনে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক ক্লিকেই শত্রুকে আঘাত করা সম্ভব। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশে অস্থিরতা উস্কে দেওয়ার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে। বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে মৌলবাদ আখ্যা দিয়ে তিনি আরও দাবি করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশে মৌলবাদী শক্তি সক্রিয় হয়ে উঠবে, এটা নাকি ভারতের প্রত্যাশিতই ছিল। এদিকে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জোরদার করেছে নয়াদিল্লি। ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। প্রায় 856কে নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।